বনলতা আর সুদেবের চালাকি ফাঁস করতে মরিয়া হলো অনুভব। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় সুদেব নাকি নেই আর পৃথিবীতে, এমনটাই সবাই ধরে নিয়েছে। আর সেই জন্য তারা লাজুকেই সমস্ত অপবাদ দিতে থাকে। লাজু এখনো পর্যন্ত পৌঁছায়নি গ্রামের বাড়িতে। লাজু আর অনুভব দুজন মিলে গাড়িতে করে যাচ্ছে। এর মাঝখানেই বলরাম এসে অনুভবের বাড়িতে খবর দেয় আর বলে অনুভব লাজুকে নিয়ে চলে গেছে সুদেবের বাড়ির পথে। তখনই স্ত্রী বলে, ওখানে তো গ্রামের লোকজন নিশ্চয়ই ক্ষেপে রয়েছে, জানি না আমার ছেলেটা গেলে কি করবে। বলরাম, তুই যেভাবেই হোক একটা ব্যবস্থা কর, এইভাবে কোনো কিছু হতে পারে না। তখন বলরাম বলে, আমি দেখছি কি করা যেতে পারে। ঠাম্মি বলে, তেমন কিছু যদি করতে না পারিস অন্তত পুলিশকে একটু খবর দিয়ে রাখ, যদি পুলিশরা কিছু করতে পারে। গ্রামের লোকদের না একদমই ভরসা নেই, বিশেষ করে এখন ওরা রেগে গেছে, ওদের মাথা কাজ করবে না, না জানি কোন একটা বড় বিপদ ঘটিয়ে বসে। এরপর অনু বলে, আমিও যাব। কিন্তু তখন স্ত্রী বলে, তুই যাবি? অনু তখন বলে, আমার যাওয়াটা খুব জরুরি। দুজন মিলে বেরিয়ে পড়ে। বনলতা ওপর থেকে সবটা শুনতে থাকে আর বলে, কি জানিস, সুদেবটা তো এখনও ফোন করলো না। সব ঠিক আছে তো? এদিকে যা হচ্ছে সেটা তো হওয়ার কথাই ছিল, কিন্তু খুব নার্ভাসনেস কাজ করছে। এর মাঝখানেই লাজু খুব কান্নাকাটি করতে থাকে। তাই অনুভব গাড়িটা সাইড করে দাঁড় করিয়ে দেয় আর বলে, কি হয়েছে, তুমি এইভাবে কাঁদছো কেন? দেখো, তুমি তো কাউকে চলে যেতে বলনি। কেউ যদি এখন চলে গিয়ে থাকে তাহলে সেটা তোমার দোষ কোনোভাবেই হতে পারে না। তুমি একটু শান্ত হও। লাজু বলে, মানুষটা আমাকে ভালোবাসতো, আমার সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু আমি হয়তো সব কিছু নষ্ট করে দিলাম। তখনই অনুভব বলে, তুমি কিচ্ছু নষ্ট করো নি, একটু অন্তত বোঝার চেষ্টা করো লাজু। সবসময় এতটা ইম্যাচিওরের মতন কাজ করো না। একটা কথা মাথায় রাখবে, সুদেব যদি এইটা মেনে নিতে না পারে তাহলে সেটা ওর দোষ, তোমার দোষ কখনোই না। কি করবে লাজু বুঝতে না পেরে অনুভবকে বলে, দয়া করে তুমি গাড়িটা চালাবে? গাড়িটাকে এইভাবে থামিয়ে দিলে কেন? অনুভব বলে, হ্যাঁ আমি এক্ষুনি চালাচ্ছি। এর মাঝখানে অনুভবকে ফোন করেছে বলরাম আর বলে, হ্যাঁ রে কৃষ্ণ, তুই এখন কোথায় আছিস? তুই কি পৌঁছে গেছিস সুদেবের বাড়িতে? অনুভব বলে, না রে, আমি এই যাচ্ছি, গাড়িতেই রয়েছি, আর একটু সময় লাগবে। বলরাম বলে, আমিও গাড়ি নিয়ে আসছি। শোন, তুই কিন্তু মাথাটাকে ঠান্ডা রাখিস, হ্যাঁ? বুঝতেই পারছিস এখন ওখানের পরিস্থিতি ঠিক কতটা খারাপ। তার উপরে মাথা গরম করে কোনো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে নিস না, একটু ধৈর্য সহকারে কাজটা করিস। অনুভব বলে, আমি যাচ্ছি, তুই তারপরে আয় আস্তে আস্তে। এর মাঝখানে বনলতা তাড়াতাড়ি করে একটা সিম বার করেছে, যেই সিমটাকে লুকিয়ে রাখতো। সেই সিম দিয়েই ফোন করতে শুরু করে সুদেবকে। কিন্তু সুদেবের ফোন সুইচ অফ। যা শোনার পরেই বনলতার ভয় আরও বেশি করে বেড়ে যায় আর ভাবে, সত্যি সত্যি সুদেব আবার কেমন অন্য রকমের কিছু করেনি তো? এই ছেলেটাকে নিয়ে যে কি করি, একটা প্ল্যানও যদি ওর জন্য সাকসেসফুল হয়। ফোনটাকে সুইচ অফ করে রাখতে কে বলেছিল? এইভাবে যদি ফোন সুইচ অফ করে রাখে তাহলে আমি খবরটা পাবো কি করে? সব কিছু এই ছেলেটার জন্য ভেস্তে যাবে। এর মাঝখানে শর্মিলা মানে জেঠিমণি এসে দরজা ধাক্কা দিতে থাকে। বনলতা তখন দরজাটা খুলে দেয় আর বলে, কি হয়েছে জেঠিমণি? শর্মিলা বলে, তুমি জানো না কি হয়েছে? বনলতা, কেমন যেন লাগছে তোমাকে, তুমি ঠিক আছো তো? বনলতা বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। এরপরেই শর্মিলা বলে, তুমি জানো না লাজুর বর নাকি শুনছি মারা গেছে। কৃষ্ণ তো ওখানেই লাজুকে নিয়ে গেছে। তা খুব তো বর বর করতে থাকো, আমার বর, আমি সংসার করব। কই এ বিষয়ে তো দেখলাম না তোমার কোনো হেলদোল আছে। বনলতা বলে, কি করে থাকবে জেঠিমণি? আমি এতবার করে ফোন করি অনুভবকে, কখনো ও আমার ফোনটা রিসিভ করে? ও তো আমার কথা পাত্তাই দেয় না আর আমাকে পছন্দও করে না। তাই আমি যাই করি না কেন ও কোনোভাবেই আমার কথা শুনবে না। বনলতার এই সমস্ত কথা শুনে জেঠিমণির সন্দেহ বাড়তে থাকে। যেই মেয়েটা লাজুর সাথে অনুভবকে দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠত, সে এখন রীতিমতো অনুভবকে ছেড়ে দিয়েছে। ব্যাপারটা কি আদৌ ঠিকঠাক নাকি অন্য কিছু, সেটা বোঝারই চেষ্টা করতে থাকে আর বলে, যাই হোক তুমি খেয়ে এসো, তোমার খাবারটা ঢাকা রাখা আছে, এইভাবে না খেয়ে থেকো না। এর মাঝখানেই লাজু তো গ্রামের বাড়িতে চলে গেছে। আর তখনই গ্রামের বাড়িতে গেলেই গাড়ি থেকে নামতেই একটা বাচ্চা মেয়ে দেখে নেয় আর খবর দিয়ে দেয় সুদেবের বাড়িতে গিয়ে যে তোমাদের বাড়ির ওই ছোটো বউটা এসেছে, সঙ্গে আবার এসেছে ওই নাগর। আর এটা শোনার পরেই দীপা বলে, এই মুখ সামলে কথা বল, ছোটোর মতন থাকবি, এই সমস্ত বড়দের ব্যাপারে ঢুকতে যাচ্ছিস কেন তুই? বাচ্চা মেয়েটা বলে, আরে বাবা, যা দেখেছি তাই তো বললাম, ভুল কিছু কি বলেছি? এরপর সবাই মিলে তেলে বেগুনে জ্বলে উঠে রওনা দেয় যাতে সুদেবের বাড়িতে ঢুকতে না পারে ওই মেয়েটা। এরপরে কমলা বলে,
কেন এসেছো এখানে? কিসের জন্য এসেছো? আমার ছেলেটার এই অবস্থা করে তোমার শান্তি হয়নি? যা ইচ্ছা তুমি তাই করে যাবে? কে বলেছে এখানে আসতে? বেরিয়ে যাও, তোমার মুখও আমি দেখতে চাই না। আজকে আমার সবথেকে বড় ক্ষতি তুমি করে দিয়েছো। মোড়ল মশাই, আপনি কিছু বলুন। মোড়ল মশাই কিছু বলতে চায় না। এরপর লাজু বলে, তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু একবার আমাকে দেখতে দাও ওকে। এরপর অনুভব বলে, লাজু তুমি নিজেকে সামলাও, কি সমস্ত কথা বলছো? কেন শাস্তি পাবে তুমি? তুমি কি অন্যায় করেছো? এরপর গ্রামের লোকজন অনুভবের ওপর রীতিমতো রাগ করতে থাকে আর বলে, আপনি কে? আপনি কেন এসেছেন এখানে? বেরিয়ে যান এই গ্রামের থেকে, আপনাকে আমরা কোনোভাবেই এখানে সহ্য করতে পারছি না। অনুভব বলে, এই শুনুন, আমি না আপনাদের গ্রামে ঘুরতে আসিনি, এসেছি লাজুকে নিয়ে। ওর কাজ মিটে গেলে ওকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। কমলা তখন বলে, দেখুন দেখুন আপনারা যে ও কিভাবে আমাদের বাড়ির বউকে নিয়ে এ সমস্ত কথা বলছে, ওর এত বড় সাহস হয় কি করে? এরপরেই লাজুকে বলে সবাই, এই মেয়েটা দুশ্চরিত্র, একেই আমরা আগে উচিত শিক্ষা দেব। এই বলে লাজুকে মারবে বলে রুখে যায়, তখনই অনুভব গিয়ে আটকে দেয় আর বলে, না, এটা কখনো হতে পারে না। কেউ কারুর গায়ে হাত তুলবেন না, বিশেষ করে যদি লাজুর গায়ে কেউ হাত তুলেছেন না, তাহলে কিন্তু আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, আর তারপরেই পুলিশ এসে এর বিচার করবে। গ্রামের মহিলারা তো পুলিশের কথা শুনে আরও বেশি করে রেগে যায় আর বলে, দেখো দেখো, আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছে। পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে কোনোভাবেই জব্দ করা যাবে না। আমরা এই মেয়েটাকে ছাড়বো না। এর জন্যই একটা মা তার সন্তানকে হারিয়েছে। দীপা বলে, আরে বাবা, ছোটদা কী করেছে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সঠিক খবর নেই, আর তোমরা এসব কথা বলছো? অনুভব বলে, এখানে ঝামেলা না করে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে গিয়েছেন, সেখানে দেখে এসেছেন আদৌ সব কিছু? তখনই দেখা যায় সুদেবের বড়দা বলে, আর বলো না গো দাদা, সকাল থেকে এই কথাটা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে গেছি, কিন্তু কেউই আমার কথা শুনছে না। কেউ একটা ধরে নিয়েছে, ব্যাস সেই ধরে নেওয়া থেকেই এই সব কিছু চলছে। আমার মাকে তো আমি বুঝেই উঠতে পারছি না যে আগে দেখে আসাটা দরকার। কি করব বলো, আমি কি করব বুঝতে পারছি না। তখনই গ্রামের লোকজন বলে, কোনো কিছু দেখতে যাওয়া হবে না, আমাদের বাড়ির ছেলেটা চলে গেছে, আমরা কেউ মেনে নিতে পারছি না। এর মাঝখানেই অনু আর বলরাম চলে এসেছে। ঠিক তখনই অনুভবের ওপরে সবাই ক্ষেপে উঠতেই অনুভবকে তাড়াতাড়ি করে অনু আর বলরাম সরিয়ে দেয়, গাড়িতে উঠিয়ে দেয় আর বলে, শোন, তোকে এখানে আর রাখা যাবে না, বুঝতে পারছিস গ্রামের মানুষজন কতটা ক্ষেপে উঠেছে। এদিকে লাজুকে দিয়ে সমস্ত দেখা যায় কাজগুলো করাবে বলে ঠিক করেছে। লাজু এখন বিধবা হয়ে গেছে, তাই লাজুকে নিয়ে সবাই চলে যাচ্ছে পুকুরের ঘাটে। আর অন্যদিকে অনুভব ভাবে, লাজুর সাথে এখন অনেক খারাপ কিছু করা হবে, আমি এটা কোনোভাবেই হতে দেব না। সুদেব মারা যায়নি, ও ঠিক কোনো না কোনো একটা ছলবলে আশ্রয় নিয়েছে, আর সাথে রয়েছে ওই বনলতা। আমাকে যা কিছু করার একটা করতেই হবে, এমনটাই ভাবতে থাকে অনুভব।